শুরু করছি রূপকথা। লিখনীতে নিশা ত্রিনা। পর্ব সংখ্যা 25। অন্তিম পর্ব। উষানকে নিয়ে এসে বসানো হলো বরের জন্য নির্ধারিত স্টেজে। প্যান্ডেলের মাঝখানে উঁচু করে বানানো মঞ্চটা যেন ছোট্ট এক রাজ সিংহাসনের আসর। চারপাশে সাদা সোনালী কাপড়ে মোড়ানো ব্যাকড্রপ, আর তার উপর নরম আলোয় জ্বলছে ছোট ছোট ফেয়ারি লাইট। আলোগুলো মৃদু ঝিকিমিকি করছে। মঞ্চের পেছনে ঝোলানো আছে শুকনো নকশা করা কাপড়ের পর্দা, তার মাঝখানে সোনালী ফ্রেমের বড় ব্যাকড্রপ। মঞ্চের মাঝখানে রাখা রাজকীয় ডিজাইনের দুটো বড় সোফা, একটা বরের জন্য আর একটা কনের জন্য। গাঢ় ক্রিম রঙের ভেলভেট কাপড়ে মোড়া সোফাগুলোর হাতলার পেছনে খোদাই করা সোনালী কারুকাজ। সামনে কাচের টেবিল, তার উপর সাজানো ঝকঝকে ট্রে আর কাচের গ্লাস। মঞ্চের চারপাশে নরম আলোর লাইট বসানো, যেগুলো পুরো জায়গাটাকে উষ্ণ আর রাজকীয় আবহাওয়ায় ভরিয়ে তুলেছে। উষানকে সেই সোফায় বসানো হলো। তার সঙ্গে স্টেজে বসলো হৃদয় নিবিড়ের কবির। বরযাত্রীরা ভেতরে ঢুকতেই অরূপ আর তুষার আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। সবার আগে দেওয়া হলো হালকা নাস্তা। বড় বড় ট্রেতে সাজানো শরবত, 3 রকমের মিষ্টি, কাটা ফল, কেক আর নানা রকম বাহারি নাস্তা। বরযাত্রীদের প্রত্যেকের সামনে সাজানো প্লেট রাখা হচ্ছে যত্ন করে। নয়নার শিশির সহ ক্যাটারিং এর লোকজন চারদিকে তটস্থ হয়ে ঘুরছে। কারো কিছু লাগবে কিনা, কোথাও কিছু কম পড়েছে কিনা, সব দিকে তাদের নজর। সবাইকে প্যান্ডেলের ভেতরে বসিয়ে নাস্তা দেওয়া হচ্ছে। এদিকে স্টেজে বসে হৃদয় নিবিড় আর কবির উষানের জন্য আনা নাস্তা প্রায় গোগ্রাসে গিলেছে। উষান অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। হৃদয় প্লেট থেকে এক টুকরো আপেল মুখে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ইয়ার, সবার বিয়ে হয়ে গেল, আগে কবির, আর আজ উষানের। শুধু আমি আর নিবিড় বাদ। নিবিড়ে উদাস মুখে বলল, সত্যি বলছিস? শালা আমাদের কপালে বিয়াই নাই। কপালে কি বিয়াই নাই? হৃদয় মুখ গোমড়া করে বলল, তোর তো তাও একটা গার্লফ্রেন্ড আছে, আমার তো সেটাও নাই। কবি তখন হৃদয়ের মাথায় একটা গাঁটটা বসিয়ে দিল, আগে নিজের খাওয়া কম কর, তারপর দেখিস বউ গার্লফ্রেন্ড সব আসবে। উষান কবিরের সাথে হাই ফাই করে বলল, তোর খাওয়া দেখে মেয়েরা ভয় পায়, তাই তুই এখনো সিঙ্গেল। হৃদয় মুখ ভাট করে বলল, বাড়ি গিয়ে আব্বুকে বলবো আমার জন্য মেয়ে দেখো, আমি বিয়া করব। নিবিড় সঙ্গে সঙ্গে বলল, তোরে আঙ্কেল চুল পেটানোর লাঠি দিয়ে পিটাবে। এই কথা শুনে উষান আর কবির হেসে ওঠে। হৃদয় রাগে নিবিড়ের পিঠে দমদম কিল বসিয়ে দিল। তাদের হাসাহাসির মাঝে হঠাৎ বাইরে একটা শব্দ হলো। চেয়ারম্যান বাড়ির সামনে এসে থামলো আরো 3টা প্রাইভেট কার। এক এক করে গাড়ি থেকে নেমে আসছে অনেকেই। শেষ গাড়ি থেকে যে লোকটা নামলো তাকে দেখে উষানের চোখ কুঁচকে গেল। লোকটাকে সে খুব ভালো করেই চেনে। সেদিন রেস্টুরেন্টে রূপকথার সাথে বসে থাকতে দেখেছিল তাকে। কিন্তু সে এখানে কেন? এদিকে নিজের বোন পর তাদের বউ ছেলে মেয়েদের দেখে বড় গিন্নি এগিয়ে গেলেন। অহনা শিকদার এগিয়ে গিয়ে বড় বোনকে জড়িয়ে ধরল। এত দেরি কইরা আইলি? আমি সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করতেছি, বলে বড় গিন্নি। অহনা হেসে বলল, সেই ভোর রাতে রওনা দিছি আপা, চট্টগ্রাম থেকে আসতে তো সময় লাগবেই। তাই তো, যা আগে ঘরে গিয়ে একটু বিশ্রাম কর। এর মধ্যেই আশরাফ তালুকদার এগিয়ে এসে অহনা শিকদার ও নওয়াজ শিকদারের সাথে কুশল বিনিময় করলেন। নওয়াজ শিকদারকে নিয়ে ভেতরে গেলেন। নীরব এগিয়ে এসে সালাম দিল বড় গিন্নিকে। কেমন আছো খালামণি? বড় গিন্নি অভিমানী সুরে বললেন। আর খালামণির কথা কত মনে করছিস তোরা, একবার তো আসতিস না। নীরব হেসে তাকে জড়িয়ে ধরে বলল, ব্যস্ততার জন্য সময় হয়ে ওঠে না খালামণি, ডাক্তার মানুষ তো। বড় গিন্নি তার গালে হালকা চাপড় দিয়ে বললেন, হইছে হইছে, মন গলানো কথা আর কইতে হইব না। এরপর অর্ণা এগিয়ে এসে সালাম দিল। তারপর মায়ের দেখা দেখি নিবিড়ে সালাম করলো। বড় গিন্নি আদর করে বললেন, ও বাবা, কত বড় হয়ে গেছে আমাদের নিবিড় সোনা, একদম রাজপুত্রের মতো হয়েছে। প্রশংসা শুনে নিবিড় লজ্জায় লাল হয়ে গেল। তা দেখে নীরব হেসে বলল, দেখেছো খালামণি, আমার ছেলে লজ্জা পাচ্ছে তোমার সমান সুনাম শুনে।
ঠিক তখনই ছোট একটা হাত বড়গিন্নির আঁচল টানলো। তুমি সবাইকে আদর করছো, আমাকে করছো না কেন? পিছন থেকে অশ্রু সামনে এসে বলল, দাদিমণিকে আগে সালাম দাও। নিভাসা, ছোট্ট নিভাসা চোখ পিটপিট করে বলল, আসসালামু আলাইকুম। বড়গিন্নি হেসে তাকে কোলে তুলে নিলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার দিদিভাই তো অনেক বড় হয়ে গেছে। এদিকে অশ্রু সালাম দিয়ে খোঁজ খবর নিল। ঠিক তখনই ছোট্ট নিভ্রাসের হাত ধরে এগিয়ে এলো নিভ্র। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছো? খালামণির কথা মনে পড়ে তবু? নিভ্র হেসে বলল, মনে পড়ে বলেই তো চলে এলাম, এত ব্যস্ততার মাঝেও। তোর সাথে কথায় পারবো না আমি। নিভ্র ছেলেকে বলল, দাদিমণিকে সালাম দাও আব্বু। নিভ্রাস সালাম পড়তে বড়গিন্নি তার মাথায় হাত বুলিয়ে বললেন, এত তো আমাদের ছোট নিভ্র, একেবারে বাপের মতোই হয়েছে। বড়গিন্নির কথায় হালকা হাসে নিভ্র। তারপর সবাইকে বললেন, চল ভেতরে চল, তোদের উষানের সাথে পরিচয় করাই। সবাইকে নিয়ে তিনি স্টেজের দিকে গেলেন। উষান উঠে দাঁড়িয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। নিভ্র আর নীরবের সাথে করমর্দন হলো, কিছুক্ষণ কথা হলো। তারপর তারা অল্পর সাথে গল্প করতে সামনে চলে গেল। মেয়েরা গেল রূপকথাকে দেখতে। সবাই চলে যেতেই কবির উষানের কানে ফিসফিস করে বলল, যাকে নিয়ে সতীন ভাবছিলি সে আসলে রূপকথার খালাতো ভাই, এমনকি 2 ছেলে মেয়ের বাপও। হৃদয় বলল, আরে উনি তো চট্টগ্রাম 3 আসনের এমপি, এই জন্য রেস্টুরেন্টে চেনা চেনা লাগছিল। কবির মাথা নাড়ল, আমারও। উষান ভ্রুকুচকে বলল, আরে ভাই, আমি কি জানতাম উনি রূপকথার খালাতো ভাই? তাই তো সেদিন রেস্টুরেন্টে দুজনকে একসাথে দেখে। কথা শেষ হওয়ার আগেই নিবিড় বলে উঠল, তুই দেবদাস হয়ে পড়েছিলি? সবাই হেসে উঠল। উষান রাগী স্বরে বলল, এখন তো মজাই নিবি, আমার জায়গায় পড়লে বুঝতি কেমন লাগে। নিবিড় হাসি থামিয়ে তার পিঠে চাপড় দিল, তবে সবকিছু শেষে তোর রূপকথা তোরই থাকছে, এটাই অনেক। উষানের মুখে ধীরে ধীরে ফুটে উঠল তৃপ্তির হাসি। হ্যাঁ, সব ঝড়, সব ভুল বোঝাবুঝি শেষ। তার লীলাবলী অবশেষে তারই হলো। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য এতদিনের অপেক্ষা, এত আয়োজন, এত ব্যস্ততা। চারপাশে কোলাহল যেন ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। সবাই অপেক্ষা করছে সেই একটি মুহূর্তের জন্য, যখন দুটি জীবন এক বন্ধনে বাঁধা পড়বে। কাজী সাহেব সামনে বসে কাগজপত্রে প্রয়োজনীয় সব লেখালেখি শেষ করেছেন। পাশে গম্ভীর হয়ে বসে আছে উষান। বিয়ের সাজে আজ তাকে যেন অন্যরকম লাগছে। চোখে মুখে এক অদ্ভুত স্থিরতা, আবার কোথাও লুকিয়ে আছে অজানা এক উত্তেজনা। ঠিক তখনই এগিয়ে এসে ছেলের পাশে বসলেন আলতাফ মাহমুদ। তিনি মৃদু ভঙ্গিতে উষানের কাঁধে হাত রাখলেন। আজ তোমার জীবনের অনেক বড় একটা মুহূর্ত বাবা, শান্ত কণ্ঠে বললেন তিনি। আজকের পর তুমি আর একা নও, তোমার জীবনের সাথে আজ থেকে জুড়ে যাবে আর একটা জীবন। একটা মেয়ে তার সবকিছু ছেড়ে তোমার সাথে নিজেকে জড়াতে চলেছে। তিনি একটু থামলেন, তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, বাবা মায়ের রাজকন্যা থেকে সে আজ শ্বশুর শাশুড়ির বৌমা হতে চলেছে। ভাইদের চোখের মণি থেকে ননদের ভাবি হতে চলেছে। নিজের আপন ভিটেমাটি ছেড়ে তোমার বাড়িকে আপন করতে আসবে। এই পথটা কিন্তু সহজ নয়, কিন্তু যার হাত সে ধরবে, সেই মানুষটা যদি তার পাশে থাকে, তাহলে পথটা সহজ হয়ে যায়। হোসেন গভীর মনোযোগ দিয়ে শুনছে বাবার প্রতিটি কথা। আলতাফ মাহমুদ আবার বললেন, আজ থেকে তার জীবনের সবচেয়ে আপন মানুষ তুমি। একটা মেয়ে অনেক আশা আর স্বপ্ন নিয়ে তার শ্বশুরবাড়িতে আসে, সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব কিন্তু তোমার। আজ পর্যন্ত তুমি কারো ছেলে ছিলে, কারো ভাই ছিলে, আজ থেকে তুমি কারো স্বামী। তিনি ছেলের কাঁধে আত চাপ দিলেন। রূপমার চোখে যেন কোনোদিন পানি না আসে। তোকে সুখী রাখা তাকে সুখী রাখার দায়িত্ব তোমার। ওশান ধীরে বাবার হাতটা নিজের হাতে নিয়ে নরম কণ্ঠে বলল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আব্বু, সেই দায়িত্ব পালন করতে। তুমি শুধু আমার পাশে থেকো। আলতাফ মাহমুদ মৃদু হেসে বললেন, আমি সবসময় তোমার সাথেই আছি। চারপাশে তখন নিঃশব্দ এক আবহাওয়া। এরপর শুরু হলো মূল পর্ব। কাজী সাহেব কাগজপত্র গুছিয়ে উষানের দিকে তাকিয়ে বললেন, আশরাফ তালুকদারের একমাত্র কন্যা রুহানি তালুকদার রূপকথার সাথে আপনার বিবাহ নির্ধারণ হয়েছে। নির্ধারিত মোহর রানা স্বীকার করে আপনি কি এই বিয়েতে রাজি?
আছেন? এক মুহূর্তের জন্য উশানের বুক কেঁপে উঠল। বিয়ে মানুষের জীবনে এমন এক মুহূর্ত যেখানে আনন্দের সাথে মিশে থাকে অদ্ভুত এক শিহরণ। উশান চোখ বন্ধ করল। চোখের পাতায় ভেসে উঠল রূপকথার স্নিগ্ধ মুখ, তার লাজুক হাসি, শান্ত চোখ, আর সেই চেনা মায়া। মুহূর্তে তার ভেতরে অস্থিরতা কমে এলো। ছেলের হাত কাঁপতে দেখে আলতাফ মাহমুদ নিঃশব্দে তার হাতে হাত রাখলেন। উশান চোখ খুলে গভীর গভীর নিঃশ্বাস নিল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, কবুল। কাজী সাহেব আবার বললেন, আপনি কি এই বিবাহে রাজি আছেন? উশান আবার বলল, কবুল। তৃতীয়বার প্রশ্ন করা হলে উশান এবার আরো দৃঢ় কণ্ঠে বলল, কবুল। চারপাশে তখন চাপা উত্তেজনা। এরপর তাকে রেজিস্ট্রি কাগজে সাইন করতে দেওয়া হলো। ওশান কলম হাতে নিয়ে নিজের নাম লিখে দিল। সাথে সাথে চারপাশে সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আশরাফ তালুকদার সহ কয়েকজন উঠে গেলেন সেই ঘরের দিকে যেখানে বসে আছে কনে। ঘরে ঢুকতে এক অজানা অনুভূতিতে কেঁপে উঠল রূপকথার বুক। তার মাথায় বড় করে লাল ঘুমটা টেনে দেওয়া হয়েছে। চারপাশে তার ভাইয়েরা দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বসে আবার বিয়ে পড়ানো শুরু করলেন। আলতাফ মাহমুদের একমাত্র পুত্র ইরাক মাহমুদ ওশানের সাথে আপনার বিবাহ নির্ধারিত হয়েছে। নির্ধারিত মোহরানা স্বীকার করে আপনি কি এই বিবাহে রাজি আছেন? এই প্রশ্ন শুনতে হঠাৎ ডুকরে কেঁদে উঠল রূপকথা। এই অনুভূতি শুধু মেয়েরাই বোঝে। একদিকে নিজের ভালোবাসার মানুষকে পাওয়া, আর অন্যদিকে নিজের আপনজনদের ছেড়ে যাওয়া যন্ত্রণা। ঘোমটা আড়ালে কাঁপতে লাগলো রূপকথা। তার 5 ভাই এগিয়ে এসে তাকে আগলে ধরল, যেভাবে ছোটবেলা থেকে আগলে রেখেছে। রূপকথা মুখ লুকিয়ে দিল অরূপের বুকে। অরূপেরও চোখ ভিজে উঠেছে, তবুও বোনকে শান্ত করতে বলে, আজকের দিনে এভাবে চোখের পানি ফেলতে আছে নাকি পাগলি? শিশির চোখের পানি মুছে মাথায় হাত বুলে বলে উঠল, এটা কি রে পাগলি? আজকের দিনে কেউ এভাবে কান্দে? আজ তো খুশির দিন, আমাকে রূপু রাজরানী হইয়া তার রাজপুত্রের সাথে সংসার করব। তুষার রূপকথার অপর পাশে বসে বলে, আজকে তো খুশির দিন রে পাগলি, এভাবে কাঁদতে নাই। আনিস বলে, আমাকে ছোট রূপু কত বড় হইয়া গেছে, আজ তার বিয়া। নয়ন চোখ মুছতে মুছতে বলে, হ, এটারে বিদায় করতে পারলে অন্তত আমার খাবারের ভাগে আর কেউ হাত মারবো না। রূপকথার কান্নার মাঝে নয়নের হাতে একটা চাপড় মারে বলল, আমি ওই বাড়ি থেকে আইসাও তোর ভাগ বসামো, তোর ভাগে বসমু, শয়তান পোলা। সবাই কান্নার মাঝে হেসে উঠল। বড় গিন্নি মুখে কাপড় চেপে দাঁড়িয়ে আছে, চোখে জল কিন্তু অন্তরে তৃপ্তি। দূর থেকে সে দেখছে ভাইয়েরা কেমনে তার বোনকে সামলাচ্ছে। এই ভাই বোনের মিষ্টি সম্পর্ক দেখে কাজী সাহেব মুচকি হাসলেন। তারপর আবার বললেন, আপনি কি এই বিবাহে রাজি আছেন? অরূপ মাথায় হাত রেখে বলল, কবুল করবো। রূপকথা চোখ বন্ধ করে কাপা গলায় বলল, কবুল। কাজী সাহেব আবার বললেন। রূপকথা আবার বলল, কবুল। তৃতীয়বার, কবুল। এরপর তাকে রেজিস্ট্রি কাগজে সাইন করতে দেওয়া হলো। কাপা হাতে কলম ধরল রূপকথা। সাইন করার আগে হঠাৎ তার চোখ আটকে গেল একটি নামের উপর, উশানের সই। কালো কালি সে নামটা যেন কাগজে নয়, তাই হৃদয়ের গভীরে লেখা হয়েছে। মুহূর্তে তার বুকের ভেতর দিয়ে এক অদ্ভুত শান্ত বাতাস বয়ে গেল। সে ধীরে নিজের নাম লিখে দিল, রূপকথা। সাথে সাথে সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব হাসি মুখে বললেন, বিবাহ সম্পূর্ণ হয়েছে, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। কথাটা শুনে অদ্ভুত এক দোলা লাগলো হৃদয়ে। আজ থেকে তারা একই বন্ধনে বাঁধা দুটি জীবন। মৃত্যু ছাড়া যাদের আর আলাদা হওয়ার কোনো পথ নেই। এদিকে কবিরের হাতে ধরা ফোনে জলজল করছে উশানের মুখ। ভিডিও কলের ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটা সবকিছু দেখছে নিজের চোখে। তার ঠোঁটের কোণে ফুটে উঠছে তৃপ্তির হাসি। আজ তার ভালোবাসার মানুষটা সত্যি তার হয়ে গেল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কিছুক্ষণ পরে রূপকথাকে ধীরে ধীরে ঘর থেকে বাইরে নিয়ে আসা হলো। তার মাথায় এখনো বড় করে টানা লাল ঘোমটা, ভারী অলংকারে নুয়ে আছে কোমল দেহটা। পায়ের নুপুরের মৃদু শব্দ যেন চারপাশে নিরাপত্তার মাঝে এক অদ্ভুত সুর তুলছে। দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল উষান। যখন সে দেখল শিমু সহ কয়েকজন মেয়ের মাঝে ধীরে ধীরে এগিয়ে আসছে রূপকথা, তার বুকের ভেতরটা যেন হঠাৎ করেই কেঁপে উঠল। এই তো সেই মেয়ে যাকে পাওয়ার জন্য এতদিনের অপেক্ষা, এতটা পথ
উষান স্টেজ থেকে নেমে রূপকথার সামনে গিয়ে দাঁড়ায়, এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। তারপর ধীরে নিজের ডান হাতটা এগিয়ে দেয়। রূপকথা ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে ওঠে। সে ধীরে তার হাতটা রাখে উষানের হাতে। মুহূর্তে উষানের আঙুলগুলো শক্ত করে জড়িয়ে ধরে সেই কোমল হাত। তারপর খুব যত্ন করে রূপকথাকে উঠতে সাহায্য করে। ভারী বেনারসি আর গয়না হাঁটা কঠিন হচ্ছিল তার জন্য। উষান সেটা বুঝতে পেরে ধীরে ধীরে তাকে নিয়ে এগিয়ে যায়। রূপকথাকে এনে উষানের ঠিক পাশে বসানো হলো। দুজনের মাঝখানে এক হাত দূরত্ব, অথচ সেই দূরত্বের মাঝেই যেন লুকিয়ে আছে হাজারো অনুভূতি। রূপকথার মুখ তখনও ঘোমটায় ঢাকা। উষান এখনো তার মুখটা দেখেনি। চারপাশে সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, কখন সে প্রথম দেখা হবে। ঠিক তখনই শিমু কোথা থেকে একটা কারুকাজ করে একটা আয়না এনে দুজনের সামনে ধরলো। তারপর হেসে বলল, এবার দুজনেই আয়নায় তাকাও, একে অপরকে দেখো। উষান ধীরে ধীরে চোখ তুলল আয়নার দিকে। আর পরের মুহূর্তে যেন সময় থেমে গেল। আয়নার ভেতর প্রতিফলিত হলো দুটো মুখ, একটা তার নিজের, আর একটা তার ঠিক পাশে বসে থাকা সেই মেয়েটার। ওশান থমকে গেল। হৃদযন্ত্রের স্পন্দন কয়েক গুণ বেড়ে গেল মুহূর্তে। চোখে মুখে শুধু বিস্ময়ের মুগ্ধতা। সে কল্পনা করেছিল রূপকথাকে বউ সাজে সুন্দর লাগবে, কিন্তু আয়নার ভেতর যে রূপটা সে দেখছে তা যেন তার সব কল্পনাকেও হার মানিয়ে দিয়েছে। লাল পাড়, সাদা বেনারসিতে মোরা রূপকথা যেন কোনো গ্রামের সাধারণ মেয়ে নয়, মনে হচ্ছে রূপকথার গল্প থেকে উঠে আসা কোনো রাজকন্যা। কপালে টিপ, মুখে মেকআপের ছোঁয়া, কানে ভারী দুল, ঠোঁটে লাজুক হাসির রেখা, আর ঘোমটার আড়ালে আধা ঢাকা মুখটা যেন আরো রহস্যময় করে তুলছে তাকে। ওশানের দৃষ্টি আটকে গেল, সে যেন চোখ ফেরাতে পারছে না। এদিকে রূপকথা এখনো আয়নার দিকে তাকায়নি। চারপাশে এত মানুষ, এত দৃষ্টি, লজ্জায় তার চোখ নামানো, কিন্তু উষান আয়নার ভেতর তাকিয়ে আছে মন্ত্রমুগ্ধের মতো। ঠিক তখনই শিমু মুচকি হেসে বলে উঠল, ভাইজান, আয়নায় কারে দেখতেছো এতক্ষণ ধইরা? চারপাশে হালকা হাসির রোল পড়ে। উষান একটু থামে, তারপর আয়নার দিকে তাকিয়ে নরম গভীর কণ্ঠে বলে, আমি এমন একটা মুখ দেখছি যার জন্য আমার সব অপেক্ষা সার্থক হয়েছে। যে মুখটা দেখার জন্য এতদিন ধরে হৃদয়টা অস্থির ছিল। এই আয়নায় আমি শুধু আমার স্ত্রীকে না, আমার হৃদয়ের রানী, আমার শান্তি, আমার সকল চাওয়া পাওয়ার পূর্ণতাকে দেখছি। আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যিটাকে দেখছি। কথাগুলো শুনে চারপাশে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। দূরে দাঁড়ানো অশ্রু হাসে। একদিন এমন সময় সেও পার করে এসেছে। সেই সময়টা ছিল মধুর, যা কখনো ভোলা সম্ভব না। অশ্রুর থেকে একটু দূরে দাঁড়িয়ে অশ্রুর ঠোঁটে লেগে থাকা হাসি দেখে নীব্র। সে জানে তার সুনয়নার হাসির কারণ, তাই তার ঠোঁটের কোণেও ফোটে মৃদু হাসির রেখা। আর এইদিকে ঘোমটার আলে রূপকথার হৃদয় লজ্জা ধীরে ধীরে সরিয়ে সে অবশেষে তাকায় আয়নার দিকে। আয়নার ভেতর ভেসে ওঠে সেই মুখ, তার অপেক্ষার মানুষ, তার সাধনার পুরুষ, তার শহরে নবপুত্র। উষানা তখন তাকিয়ে আছে আয়নার দিকেই। শিমু এবার হাসতে হাসতে বলে, আয়নায় তুই কারে দেখতেছিস রূপু? রূপকথা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদু কাপা কণ্ঠে বলে, আমি আমার সব অপেক্ষার প্রাপ্তি দেখতেছি, আমার গল্পের এক সুখময় সমাপ্তি দেখতেছি। কথাটা শুনে উতেই মুগ্ধ হয়ে যায় উষান। সে ধীরে আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তাকায় রূপকথার দিকে। এই মেয়েটা গ্রামের এক সাধারণ মেয়ে, তবু এই মেয়েটাকেই তাকে ভালোবাসার আসল মানে শিখিয়েছে। এই মেয়েটাই তাকে ভালোবাসার আসল মানে শিখিয়েছে। এই মেয়েটাই তাকে এমন ভাবে ভালোবাসতে বাধ্য করেছে যেভাবে সে আগে কখনো কাউকে ভালোবাসেনি। হ্যাঁ, সে ভালোবেসেছে, কিন্তু রূপকথার ভালোবাসা সেটা যেন অন্যরকম, আরো গভীর, আরো সত্য, আরো নিঃস্বার্থ। উষান মনে মনে বলে উঠল, এই মেয়েটা শুধু তার স্ত্রী নয়, এই মেয়েটা তার জীবনের সকল গল্প। খাওয়ার সময় ঘনিয়ে আসতেই চেয়ারম্যান বাড়ির আঙিনা আবার নতুন করে জমে উঠল। চারদিকে অতিথিদের কোলাহল, হাসির শব্দ আর রান্নার গন্ধে পুরো পরিবেশ যেন উৎসবমুখর হয়ে উঠেছে। খাওয়ার পর্ব শুরু হতেই পুরো চেয়ারম্যান বাড়িটা আবারও শোরগোল হয়ে ওঠে। বরযাত্রীদের আপ্যায়নের কাজে ব্যস্ত হয়ে পড়ে কনেপক্ষের সবাই। প্যান্ডেলের একপাশে বড় বড় ডেকচির পাশে দাঁড়িয়ে আছে অরূপ আর আনিস।
বিশাল ডেকচি ডেকচি থেকে ধোঁয়া উঠছে, পোলাও, মাংস, মাছ সব একের পর এক উঠছে থালিতে। শিশির, নয়ন আর তুষার খাজানদারির কাজে ব্যস্ত। কারো প্লেটে কিছু কম পড়েছে কিনা, কারো পানি লাগবে কিনা, সেদিকে তাদের তীক্ষ্ণ নজর। শিশির মাঝে মাঝেই বলে উঠছে, এইখানে পোলাও কম দিছস কেন, আর একটু দে, বরযাত্রীর প্লেট খালি রাখা যাবে না। নয়ন আবার অন্যদিকে চেঁচিয়ে বলে, ওই টেবিলে মুরগির রোস্ট পাঠা, এটা শেষ হয়ে গেছে। গ্রামের বিয়ে সেই চিরচেনা আন্তরিকতা, যেখানে অতিথিদের খাওয়ানোই যেন সবচেয়ে বড় আনন্দ। এদিকে স্টেজের সামনে বরবউয়ের জন্য রাখা হয়েছে এক বিশাল থালি, ইয়া বড় পাতিলের থালি ভর্তি সাজানো খাবার। মাঝখানে সাদা সাদা সুগন্ধি পোলাও, তার চারপাশে সাজানো সোনালী রঙের মুরগির রোস্ট, রূপালি ঝলমলে ইলিশ মাছের টুকরো, বড় বড় গলদা চিংড়ি, ঘন ঝোলের খাসির মাংস, মশলাদার গরুর মাংস, একপাশে শসা, পেঁয়াজ, টমেটো সালাদ, দইয়ের বাটি, নানা রকম মিষ্টি, শেষে সাজানো পান। গ্রামের বিয়েতে বরবরের থালি যেমন এলাহি করে সাজানো হয়, ঠিক তেমনই। সবাই একসাথে টেবিলে বসতে হৃদয় চোখ বড় বড় করে বলে উঠল, ভাই, এ তো একেবারে এলাহি আয়োজন। গ্রামের বিয়ে তো দেখি শহরের বিয়ের থেকে কোনো অংশ কম না। নিবিড় মাথা নেড়ে বলল, আর বলিস না, আমার তো মনে হচ্ছে গ্রামেই বিয়ে করতে বেশি মজা। সবার মধ্যে কি আন্তরিকতা দেখছিস? মিলি হেসে বলে উঠল, তোরা এবার থাম ভাই। তারপর উষানকে উদ্দেশ্য করে বলে, নে উষান, শুরু কর, সবার আগে রূপকথাকে খাইয়ে দে। বেতি সঙ্গে সঙ্গে যোগ করলো, হুম, এরপর কিন্তু রূপকথা উষানকে খাইয়ে দিবে। হৃদয় মুখ কুচকে বলে উঠল, যা করবি জলদি কর ভাই, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। নিবিড় ধমক দিয়ে বলল, শালা পেটুক, একটু ধৈর্য ধর। সবাই হাসতে থাকে। উষান ধীরে হাত ধুয়ে এসে বসে, তারপর পোলাওয়ের সাথে গরুর মাংস মেখে এক লোকমা বানায়। লোকমাটা আলতো করে ধরে রূপকথার মুখের সামনে। রূপকথা লজ্জায় তার দিকে তাকায়। উষান চোখের ইশারায় বলে, খাও। রূপকথা ধীরে মুখ বাড়িয়ে উষানের হাত থেকে খাবারটা খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে চারপাশে সবাই একসাথে বলে ওঠে, ওহো। রূপকথা গাল লজ্জায় লাল হয়ে ওঠে। এরপর রূপকথা পোলাও মেখে এক লোকমা তুলে ধরে উষানের মুখে। উষান হেসে সেটা খেয়ে নেয়। এরপর হঠাৎই সে আবার ভাত মেখে পাশে বসে থাকা শিমুর মুখের সামনে ধরে। শিমু হেসে সেটা খেয়ে নেয়। উষান সামনে তাকাতেই দেখে তার বন্ধুরা সবাই হ্যাংলার মতো তাকিয়েছে তার হাতে থাকা খাবারের দিকে, মানে তাদেরকেও খাইয়ে দিতে হবে। উষান উঠে হেসে ওঠে এদের অবস্থা দেখে। তারপর একে একে সবার মুখে এক লোকমা করে তুলে দেয়। এরপর আর দেরি না করে নিবিড় আর হৃদয় প্রায় ঝাঁপিয়ে পড়ে খাবারের উপর। হৃদয় বলতে থাকে, এটা আগে খাই, না এটা। নিবিড় বলে, শান্ত হয়ে খা। ওদের কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। এদিকে কাবির মৃন্ময়ের পাতে আলতো করে খাবার তুলে দেয়, নিজেও ধীরে ধীরে খেতে শুরু করে। উষার রূপকথা তার বন্ধুরা সবাই একই টেবিলে বসে খাচ্ছে। উষান আবার পোলাও মেখে রূপকথাকে খাওয়াতে থাকে। খুব যত্ন করে খাওয়ায়, যাতে তার শ্বাস নষ্ট না হয়। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, জাল লাগতেছে, পানি খাবা? কখনই নিজের হাতে পানির গ্লাস এগিয়ে দেয়। রূপকথা লাজুক চোখে তাকিয়ে শুধু মাথা নাড়ে। এভাবেই হাসি, ঠাট্টা আর ভালোবাসার মধ্যে নতুন জীবনের প্রথম একসাথে খাওয়ার মুহূর্তটা ধীরে ধীরে আরো স্মরণীয় হয়ে ওঠে। এদিকে খাওয়া দাওয়া শেষে শিমু হাত ধুতে গেলে শেষে তার দিকে এগিয়ে এসে বলে, বা রে, আমার ছাড়া আগে খাইয়া নিলি? শিমু হাত ধুতে ধুতে বলে, আপনার লাগে কেন অপেক্ষা করবো? কেন অপেক্ষা করবি জানোস না? শেষের এক ভ্রু উঁচু করে বলল, না, জানি না। শিমুর পাল্টা জবাব, বেশ, জানার ব্যবস্থা করতাছি। বলে চলে যায় শিশির। শিমু শিশিরকে মুখ ভেঙিয়ে বলে, বেশ, জানার ব্যবস্থা করতাছি। জানা আছে কত ব্যবস্থা করব। হুম। বলে চলে যায় শিমু। বিয়ের সব আয়োজন, হাসি ঠাট্টার কোলাহলের মাঝেও ধীরে ধীরে নেমে এলো এক গভীর নীরবতা। কারণ এখন সেই মুহূর্ত, বিদায়ের মুহূর্ত। চেয়ারম্যান বাড়ির উঠানে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। আকাশে তখন বিকালের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। চারপাশে অনেক মানুষ, কিন্তু তবুও যেন এক অদ্ভুত শূন্যতা। রূপকথা দাঁড়িয়ে আছে বাড়ির উঠানের মাঝখানে, মাথায় লাল ঘোমটা, চোখ দুটো কান্নায় টলমল করছে। এই উঠানেই তো সে ছোটবেলায় দৌড়ে বেরিয়েছে। এই উঠানেই ভাইদের সাথে খেলেছে, বাবার কোলে চড়ে গল্প শুনেছে। আর সেই উঠান ছেড়ে চলে যেতে হবে? আশরাফ তালুকদার ধীরে পায়ে সামনে এগিয়ে আসেন। তার চোখেও আজ অশ্রু জমেছে। তিনি মেয়ের হাতটা আলতো করে ধরেন, তারপর ধীরে ধীরে রূপকথার হাতটা তুলে দেন উষানের হাতে। গলা ভারী হয়ে আসে তার। তিনি বলেন,
আমার কলিজার টুকরা তোমার হাতে তুলে দিলাম বাবা, তার দেখা রাখো। কখনো যদি মনে হয় তুমি আমার মায়ের লাগে অসুখী, তাহলে আমার মায়েরে আমার কাছে ফিরাইয়া দিয়ে যাইও বাবা, তবু আমার মায়ের কষ্ট দিও না। শেষ কথাটা বলতেই তার কণ্ঠ কেঁপে ওঠে। কুশল মাথা নিচু করে সম্মানের সাথে তার কথা শোনে, তারপর দৃঢ় কণ্ঠে বলে, আপনি নিশ্চিন্ত থাকেন, থাকতে পারেন বাবা। আপনার মতো করে পারবো কিনা জানি না, তবে আমার দেহে প্রাণ থাকতে আমি আপনার মেয়েকে কষ্ট পেতে দিব না। উষানের কথায় আশরাফ তালুকদারের বুকটা যেন একটু হলেও হালকা হয়ে আসে। তিনি ধীরে মাথা নেড়ে বলেন, আল্লাহ তোদের সুখে রাখুক বাবা। এরপর শুরু হয় বিদায়ের কান্না। রূপকথা হঠাৎ করে ছুটে গিয়ে জড়িয়ে ধরে তার মাকে। বড়গিন্নি মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন। রূপকথা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, মা, মা। বড়গিন্নির বুক কেঁপে ওঠে। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না মা, খুশি থাকবি, সুখে থাকবি। কিন্তু নিজের চোখের পানি তিনি আর থামাতে পারেন না। এরপর রূপকথা বাবার বুকে মুখ লুকিয়ে দেয়। আশরাফ তালুকদার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তিনি শুধু বলেন, ভালো থাকিস মা। তারপর একে একে এগিয়ে আসে 5 ভাই, শিশির, নয়ন, তুষার, আনিস আর অরূপ। সবাই মিলে তাদের আদরের বোনটাকে জড়িয়ে ধরে। রূপকথা ফুপিয়ে ওঠে, তোরা আমারে ভুইলা যাইস না। শিশির চোখের পানি লুকিয়ে বলে, পাগলি, তোরা ভুইলা থেকে যায়। নয়ন মুখ ঘুরিয়ে চোখ মুছে। তুষার চুপচাপ দাঁড়িয়ে থাকে। অরূপ বোনের মাথায় হাত রেখে বলে, আমাকে রূপু এখন অন্য বাড়ির রানী হয়েছে, তাই মনে রাখবি এই বাড়ি সবসময় তোরই থাকবো। ভাইদের চোখে পানি, তাদের আদরের বোনটা আজ অন্য কারো ঘরে চলে যাচ্ছে। শেষে অরূপ নিজের চোখের পানি মুছে বোনের হাত ধরে তাকে গাড়ির দিকে নিয়ে যায়। ধীরে ধীরে রূপকথাকে গাড়িতে উঠিয়ে দেয়। উষানো এসে পাশে বসে। একে একে বরযাত্রীরাও সবাই গাড়িতে উঠে বসে। গাড়ির দরজা বয়, ইঞ্জিনের শব্দে ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে। রূপকথা জানালার পাশে বসে আছে, তার চোখে তখনও অশ্রু। জানালা দিয়ে বাইরে তাকায় সে। বাবা, মা, চাচা, চাচি, ভাইরা, আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। রূপকথা কাপা হাতে জানালার বাইরে হাত নাড়ে, বিদায় জানায় সবাইকে। চেয়ারম্যান বাড়িটা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। এই বাড়িতেই তো সে জন্মেছে, এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে। আজ সেই বাড়ি ছেড়ে তার বিদায় হলো। উষান পাশে বসে ধীরে রূপকথার হাতটা নিজের হাতে ধরে, আস্তে করে বলে, আমি আছি। রূপকথা চোখ ভরা পানিতে তাকায় তার দিকে, তারপর মাথা নিচু করে উষানের কাঁধে আলতো ভর দেয়। পেছনে পড়ে থাকে শৈশবের বাড়ি, সামনে অপেক্ষা করছে নতুন এক জীবন। বরযাত্রীদের সারি ধীরে ধীরে এসে থামে মাস্টার মশাইয়ের বাড়ির সামনে। গাড়ির শব্দে মুহূর্তে যেন সরগম হয়ে ওঠে পুরো বাড়ি। উঠান জুড়ে হইচই পড়ে যায়। কেউ দৌড়ে আসে দরজার কাছে, কেউ বারান্দা থেকে উকি দেয়, কেউ আবার খুশিতে চিৎকার করে ওঠে, বর বউ আইছে, বর বউ আইছে। বাড়ির বড়রা এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। প্রথমে নামানো হয় উষানকে, তারপর সাবধানে নামানো হয় রূপকথাকে। লাল ঘোমটায় ঢাকা নববধূকে দেখে চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। উষান আর রূপকথা পাশাপাশি এসে দাঁড়ায় বাড়ির চৌকাঠে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ান আলেয়া বেগম। দুহাত কোমরে রেখে চোখ কুঁচকে বললেন, এইভাবে বাড়ির মধ্যে ঢুইকা চলবো না দাদু ভাই। আমার রূপু বউরে কোলে কইরা ঘরের মধ্যে ঢুকতে হইব। আমিও দেখি তোমার কত শক্তি, বউ সামলাইতে পারো কিনা। কথা শেষ হতেই চারপাশে হৈ হৈ করে ওঠে সবাই। কেউ হাসে, কেউ হাততালি দেয়। উষান একটু হেসে পাঞ্জাবির হাতা গুটিয়ে নেয়, তারপর এক মুহূর্ত দেরি না করে রূপকথার দিকে ঝুঁকে তাকে পাজা কোলে করে তুলে নেয়। হঠাৎ এমনটা হবে ভাবেনি রূপকথা। চমকে উঠে সে তাড়াতাড়ি উষানের গলা জড়িয়ে ধরে। মাথার ঘুমটা একটু কেঁপে ওঠে। পেছন থেকে সঙ্গে সঙ্গে সিটি বাজিয়ে ওঠে নিবিড়ার হৃদয়। ওহো! হাসির রোল পড়ে যায় চারদিকে। উষান নির্বিকার মুখে রূপকথাকে কোলে নিয়ে ধীরে ধীরে পা বাড়ায় ঘরের ভেতর। সোজা ভিতরে গিয়ে ড্রয়িং রুমের বড় সোফার সামনে এসে দাঁড়ায়। তারপর আলতো করে রূপকথাকে বসিয়ে দেয় সোফায়। নিজেও এসে বসে পড়ে তার পাশে। উষান একটু গেলে আলিয়া বেগমের দিকে তাকিয়ে বলে, কি দাদি, শক্তি কেমন? বউ সামলাতে পারবো তো? আলিয়া বানু ঠোঁট বাঁকিয়ে হেসে রূপকথার পাশে বসে পড়ে। তারপর বললেন, তুমি যে পারবা এটা আমি আগেই জানতাম।
তুমি তো তোমার দাদার রক্ত, শক্তি তো তোমার থাকতেই হইব। তারপরে একটু ঝুঁকে রূপকথার কানে ফিসফিস করে বললেন, এই সেমরি, আমার দাদু ভাইরে সামলাতে পারবি তো? ওর কিন্তু মেলা শক্তি। তুই না ওর। বাকিটা বলার আগেই লজ্জা লাল হয়ে যায় রূপকথা। সে তাড়াতাড়ি ফিসফিস করে বলে, এই বুড়ি, তোমার এই অসভ্য মার্কা মুখে লাগাম টানো। কি কইতাছো এসব? রূপকথার কান পর্যন্ত লাল হয়ে গেছে। আলিয়া বেগম হালকা ধাক্কা দেয় তার হাতে। হেসে বলে, সত্যি কথায় লজ্জা কিসের রে সেমরি? একটু পরেই টের পাইবি আমার কথা। তখন আবার হক্কাল আমার কাছে আইতে হইব। লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে চায় রূপকথা। ঠিক তখনই তাকে এই বিপদ থেকে বাঁচাতে এগিয়ে আসে উষানের মা শিউলি বেগম। তার হাতে একটি ট্রেতে দুধ, দই আর মিষ্টি সাজানো। তিনি মুচকি হেসে বললেন, মা, আপনি আগে বরবরে মিষ্টি খাওয়ান। আলেয়া বেগম হাসতে হাসতে ট্রে থেকে মিষ্টি তুলে প্রথমে উষানের মুখে দেন, তারপর রূপকথার মুখে, তারপর দই খাইয়ে দেন দুজনকে। এরপর নিজের আঁচলের কোণা থেকে একটি ছোট বক্স বের করেন। বক্স খুলে সেখান থেকে বের করেন একটি সুন্দর সোনার নেকলেস। স্নেহভরা চোখে রূপকথার গলায় পরিয়ে দেন। তারপর উষানের গলায় পরিয়ে দেন একটি সোনার চেন। দুজনের মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোদের সুখে রাখুক, সারা জীবন একসাথে থাকবি। এরপর এগিয়ে আসেন উষানের বাবা আলতাফ মাহমুদ। স্নেহভরা চোখে রূপকথার দিকে তাকান। তারপর নিজের হাতে একটি জোড়া সোনার বালা পরিয়ে দেন রূপকথার হাতে। শিউলি বেগম নিজের হাতের আঙুল থেকে আংটি খুলে নিয়ে আলতো করে রূপকথার আঙুলে পরিয়ে দেন। মায়ের মতো করে তার মাথায় হাত বুলিয়ে বললেন, আজ থেকে তুই আমার মাইয়া, সব সময় সুখে থাকবি মা। রূপকথার চোখ আবারও ভিজে ওঠে। এক এক করে আত্মীয় স্বজন সবাই এগিয়ে আসে। কেউ মিষ্টি খাওয়ায়, কেউ উপহার দেয়, কেউ মাথায় হাত রেখে দোয়া করে। হাসি, আনন্দ আর আশীর্বাদে ভরে ওঠে পুরো বাড়ি। সেই ভিড়ের মাঝখানে বসে থাকে উষানার রূপকথা। অনেকটা সময় বসে থাকার পর শিউলি বেগম শিমুকে বললেন, শিমু, রূপরে নিয়ে তোর ঘরে যা, মায়েরা কখন থেকে বসে আছে। ওরে উপরে নিয়ে গিয়ে একটু এসব ভারী গয়না ওরে উপরে নিয়ে গিয়া এসব ভারী সাজ গয়না খুলে একটা সুতির শাড়ি পরায় দে। তারপর উষানকে বলে, তুই গিয়ে তোর বন্ধুকে ঘরে জামা কাপড় বদলাই নে। উষান উঠে দাঁড়িয়ে বলে, কেন, আমার রুমে কি হয়েছে? শিউলি বেগম মিষ্টির ট্রে নিয়ে যেতে যেতে বলে, তোর বাসর সাজাইতেছে তোর বন্ধুরা। বলে রান্নাঘরের দিকে চলে যায় শিউলি বেগম। শিমুকে উষান রূপকথাকে উদ্দেশ্য করে বলে, ওকে ফ্রেশ হতে হেল্প করিস। শিমু রূপকথাকে নিয়ে উপরে যেতে মুখ ভেঙে বলে, সেটা তুমি না বললেও করবো, বউয়ের জন্য দরদ দেখে বাঁচি না। হুম। উষান শিমুর যাওয়ার পথের দিকে তাকিয়ে বলে, যা বাবা। কি হলো? কবির উষানের কাঁধ জড়িয়ে ধরে উপরে যেতে যেতে বলে, তোর দিন শেষ হলো, আর তোর লীলাবলীর রাজত্ব শুরু হলো। বলে হেসে ওঠে। উষানও হেসে ওঠে তার সাথে তাল মিলিয়েও। উষানের ঘরটা যেন এক টুকরো স্বপ্নের মতো করে সাজানো হয়েছে। চারপাশে নরম আলো ছড়িয়ে আছে। সাদা মোমবাতির আলোয় ঘরের প্রতিটি কোণ নরম উষ্ণতায় ভরে উঠেছে। বিছানার চারপাশে ঝুলছে সাদা রজনীগন্ধার আর লাল গোলাপের মালা। বিছানাটা ফুলের পাপড়ি দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যেন ফুলের বিছানা। বাতাসে রজনীগন্ধার মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। লাল বেনারসি পরে বিছানার মাঝখানে বসে আছে রূপকথা। মাথার উপর লাল ঘোমটা টেনে দেওয়া, হাতের মেহেদির রং গাঢ় হয়ে উঠেছে। কাপা কাপা হাতে আঁচল চেপে ধরে বসে আছে সে। চোখ তুলে একবার চারপাশে তাকাতেই বুকের ভেতরটা কেমন অদ্ভুত শিহরণে ভরে ওঠে। আজ থেকে এই ঘর, এই মানুষ, সবই তার নিজের। হঠাৎই ঘরের বাইরে থেকে ওই যে শোনা যায়, এই উষান, আগে টাকা দে, তারপর ঢুকতে পারবি। নিবিড়ের গলা। উষান বিরক্ত হয়ে বলে, কিসের টাকা? আমার ঘর, আমি ঢুকবো, এখানে তোদের কিসের টাকা? তা তো বললে হবে না, বাসার ঘরে ঢুকতে হলে টাকা তোকে দিতেই হবে। হৃদয় হেসে বলে, আমি কোনো টাকা দিতে পারবো না। উষান বলে। মিলি হাত কোমরে রেখে বলে, বারে, বউয়ের কাছে যাবি, বাসর ট্যাক্স না দিয়ে যাবি নাকি? বিতি সাথে সাথে বলে, 10,000 টাকা লাগবে, 1 টাকাও কম না। উষান চোখ বড় বড় করে বলে, 10,000? তোরা ডাকাত নাকি? হৃদয় হেসে বলে, না না, আমরা যে ডাকাত না, আমরা খুব ভদ্র ডাকাত।
আমরা যে সে ডাকাত না, আমরা খুব ভদ্র ডাকাত। সবাই হেসে ওঠে। ওশান অসহায় দৃষ্টিতে পাশে দাঁড়িয়ে থাকা কবিরের দিকে তাকায়। কবির তখন নির্লিপ্তভাবে ফোন টিপছে। ওশান চোখের ইশারায় বোঝায়, দোস্ত কিছু কর, এরা আমাকে ফুকিট করে ছাড়বে। কবির মাথা উঁচু করে একবার তাকিয়ে নির্বিকার গলায় বলে, আমার কিছু করার নেই ভাই, আমি নির্ভীক। ওশান চোখ কুঁচকে তাকে শাসানোর ভঙ্গিতে তাকায়। পরে দেখে নেব তোকে। কবির তখন নির্দোষ মুখ করে হালকা হাসে। শেষমেশ তাকে অনেক দর কষাকষি করে ওশান টাকা দিয়ে রেহাই পায়। এবার যেতে পারেন বর সাহেব। নিবিড় নাটকীয় ভঙ্গিতে দরজা খুলে দেয়। সবাই হাসাহাসি করতে করতে সরে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দ শুনেই রূপকথার বুকের ধুকপুকানি যেন আরো বেড়ে যায়। শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে ওঠে। মাথা আরো নিচু করে বসে থাকে সে। ওশান ধীরে ধীরে দরজা আটকে দেয়। সবার আগে তার চোখ গিয়ে পড়ে বিছানার উপর বসে থাকা লাল ঘোমটা ঢাকা মেয়েটির দিকে, তার নিজের মানুষ, তার নিজের নারীর দিকে। একটা অদ্ভুত প্রশান্তি আর ভালোবাসা ভরে ওঠে তার চোখ জুড়ে। হৃদয় ভরে ওঠে অদ্ভুত সুখময় শান্তিতে। ধীরে পায়ে এগিয়ে আসে সে। উষানের পায়ের শব্দ যত কাছে আসে, রূপকথার বুকের ধুকভুকানি তত বেড়ে যায়। উষান এসে তার সামনে বসে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর আস্তে করে হাত বাড়িয়ে রূপকথার ঘোমটা তুলে দেয়। রূপকথা চোখ বন্ধ করে মাথা নিচু করে রাখে। উষান দুই আঙুল দিয়ে আলতো করে তার থুতনি তুলে ধরে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর আস্তে করে বলে, মাশাআল্লাহ, আকাশের চাঁদের থেকেও বেশি সুন্দর আমার নিজের চাঁদ। রূপকথার ঠোঁটে লাজুক একটা হাসি ফুটে ওঠে। উষান ধীরে ঝুঁকে তার কপালে ঠোঁট ছোঁয়ায়। রূপকথার চোখ শক্ত করে বন্ধ করে ফেলে। শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। উষান রূপকথার হাত তার মুঠোয় নিয়ে তার অনামিকা আঙুলে একটা হীরার আংটি পরিয়ে দেয়। তারপর রূপকথার চোখে চোখ রেখে আকুল সুরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি লীলাবালি, ভীষণ ভালোবাসি। তোমাকে ভালোবাসার পরে আমি বুঝতে পেরেছি ভালোবাসার মানে, কিভাবে ভালোবাসতে হয়। তোমাকে হারানোর ভয় আমাকে বুঝিয়েছে ভালোবাসার যন্ত্রণা কতটা তিক্ত হয়, অপেক্ষার প্রহর কতটা দীর্ঘ হয়। তবুও সবকিছুর পরে তুমি আমার, তোমার হাত আমার হাতে, তুমি এই হাত কখনো ছাড়বে না তো? রূপকথা উষানের হাত শক্ত করে ধরে, তার চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলে, যতদিন রূপকথার শ্বাস এই পৃথিবীতে চলছে, রূপকথা তার শহরের নবাবপুত্রেরই থাকবে। কারণ আমিও যে আপনাকে বড্ড ভালোবাসি শহরের নবাবপুত্র। উষানের ঠোঁটে প্রশান্ত একটা হাসি ফুটে ওঠে। বারান্দা দিয়ে দক্ষিণা বাতাস ঢুকে সাদা পর্দাগুলো দুলিয়ে দেয়। ঘরের কিছু মোমবাতি নিভে যায়, কিছু আবার নিভু নিভু আলো জ্বলতে থাকে। সেই মৃদু আলোয় দুটি মানুষ একে অপরের দিকে তাকিয়ে থাকে, চোখে অসীম ভালোবাসা আর টের পাওয়ার আকাঙ্ক্ষা। মোমবাতির আলো এসে পড়ে রূপকথার মায়াবী মুখে, তাকে আরো অপার্থিব, আরো মোহনীয় করে তোলে। উষান এগিয়ে এসে আলতো করে চুমু খায় রূপকথার কাজল মাখা চোখে, যে চোখ দুটো তাকে প্রথম দিন থেকেই অদ্ভুতভাবে টানতো। তারপর ধীরে ধীরে স্পর্শে ছুঁয়ে যায় তার কপাল, নাক, গালের কোণ। রূপকথা চোখ বন্ধ করে এক হাতে আঁকড়ে ধরে উষানের পাঞ্জাবি, অন্য হাতটা চাদরের উপর শক্ত করে চেপে ধরে। উষা তার কানের কাছে মুখ এনফিস করে বলে, তোমাকে নিজের করে নেওয়ার অনুমতি দেবে লীলাবালি? রূপকথার গাল লাল হয়ে ওঠে। সে লাজুকভাবে উষানকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমি আপনার শহরের নবাবপুত্র, কেবল আপনারই। উষানের ঠোঁটে গভীর হাসি ফুটে ওঠে। সে রূপকথাকে জড়িয়ে ধরা অবস্থায় রূপকথাকে বিছানায় শুয়ে দেয়। রূপকথা চোখ বন্ধ করে থাকে। অদ্ভুত অনুভূতিতে কেঁপে উঠছে তার তনু মন। রূপকথার দিকে তাকিয়ে উষান আলতো করে তার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। রূপকথা কেঁপে ওঠে হালকা। মুহূর্তটা নরম, ধীর আর ভীষণ মায়াময়। একে একে তার উষ্ণ ছোঁয়া এঁকে দেয় রূপকথার শরীর জুড়ে। রূপকথা আঁকড়ে ধরা পাঞ্জাবির জায়গা হয় নিচে। উষানের উদম শৈলে হাত পড়তে কেঁপে ওঠে রূপকথা। উষান ছোঁয়া উষানের ছোঁয়া বেসামাল হয়, সাথে তার হাতের ছোঁয়া। রূপকথার লাল বেনারসির গড়াগড়ি খায় ফ্লোরে। রূপকথা লজ্জায় উষানের বুকে মুখ লুকিয়ে ফেলে।
উষান তাকে নিজের বুকে টেনে নেয়, তার কাঁধে মুখ রেখে ধীরে ধীরে চুলে হাত বুলিয়ে দেয়, মাঝে মাঝে তার কপালে, গালের কোণে নরম চুমো এঁকে দেয়। সেই রাতটা কেটে যায় ভালোবাসা, লাজুক হাসি আর মৃদু কথোপকথনের মাঝে। সকালের নরম রোদ জানালার ফাঁক দিয়ে এসে পড়েছে ঘরে, সাদা চাদরে আবৃত দুটো শরীর। উষ্ণের ঘুম ভাঙে সবার আগে, চোখ খুলে দেখে তার বুকের উপর মাথা রেখে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে রূপকথা। চুলগুলো এলোমেলো হয়ে মুখে পড়ে আছে, ঠোঁটে ঘুমের নরম আভা। উষান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই স্নিগ্ধ সকালের স্বপ্ন সে কতদিন ধরে দেখে এসেছে, আজ তা সত্যি হলো। উষান হালকা হাসে, এগিয়ে এসে আস্তে করে রূপকথার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়, পরম আবেশ। ঘুমের মাঝে রূপকথা একটু নড়ে ওঠে। উষান তখন আবার তাকে শক্ত করে বুকে জড়িয়ে নেয়, তার চুলের ভাঁজে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বলে, তুমি আমার শত সাধনার পাওয়া লীলাবলী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আরো একটু ঝুঁকে কানের কাছে বলে, আমার জীবনের আসার জন্য ধন্যবাদ। তুমি না এলে হয়তো আমি কখনো বুঝতামই না ভালোবাসা এত শান্ত, এত সুন্দর হতে পারে। রূপকথা আধো ঘুমে তার বুকে মুখ গুজে দেয়। উষান মৃদু হেসে তাকে আরো কাছে টেনে নেয়। নতুন একটা সকাল শুরু হয়, তাদের দুজনের একসাথে পথ চলার প্রথম সকাল। 7 বছর, সময়ের স্রোতে নীরবে কেটে গেছে, অনেক কিছু বদলেছে, অনেক কিছু নতুন করে গড়ে উঠেছে, তবুও কিছু সম্পর্ক, কিছু ভালোবাসা ঠিক আগের মতোই রয়ে গেছে, অটুট, গভীর, আপন। আজ আবারও চন্দ্রপুর গ্রামের মাস্টারমশাইয়ের বাড়িটা জমে উঠেছে কলরবে। চারদিকে সাজ 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 সব, উঠান জুড়ে রঙিন বেলুন, কাগজের ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছে। রান্নাঘরের দিক থেকে ভেসে আসছে পোলাও, কোরমা আর পায়েসের গন্ধ। পুরো গ্রাম যেন আজ উৎসবে মেতে উঠেছে, কারণ আজ উষান আর রূপকথার একমাত্র মেয়ের জন্মদিন। তাদের ছোট্ট রাজকন্যা উষা, আজ তার 5 বছর পূর্ণ হলো, তাই তো এত আয়োজন। বাড়ির ভেতরের ঘরটাও আজ সাজানো হয়েছে। জানালার পাশে রাখা আয়নার সামনে বসে তৈরি হচ্ছে রূপকথা। হালকা গোলাপি শাড়ি, চুল খোলা রেখে একটু পরপর ঠিক করে নিচ্ছে। গলায় সোনার হার, নাকে জলজল করছে সোনার নাক ফুল, হাতে মোটা বালা। নিজেকে পরিপাটি করেছে সে, একটু পরে চলে আসবে সবাই। বাড়ির সব কাজ গুছিয়ে মেয়ের বাবাকে তৈরি করে সে এখন তৈরি হচ্ছে। ঠিক তখনই নিঃশব্দে দরজা খুলে ভেতরে ঢোকে উষান। সে কয়েক মুহূর্ত দরজার পাশে দাঁড়িয়ে থাকে, তার দৃষ্টি স্থির হয়ে থাকে আয়নার সামনে বসে থাকা রূপকথার উপর। 7 বছর, লম্বা সময়, তবুও মেয়েটা যেন তার কাছে ঠিক আগের মতোই। আয়নার ভেতরে উষানকে দেখতে পায় রূপকথা, ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে তার। কি দেখতাছেন? উষান ধীরে ধীরে এগিয়ে এসে তার পেছনে দাঁড়ায়, চোখ সরায় না এক মুহূর্ত। নরম সুরে বলে, তোমাকে। রূপকথা মুচকিয়ে এসে তার দিকে ঘুরে দাঁড়ায়, তারপর আলতো করে উষানের গলা জড়িয়ে ধরে বলে, এত কি দেখেন মুগ্ধ হয়ে? আমি তো সেই আগের আমিই আছি, বং সময়ের সাথে পুরনো হইয়া গেছি। রূপকথার কথায় উষান হালকা হেসে ওঠে। সে ধীরে হাত তুলে রূপকথার কানের পাশে এলোমেলো হয়ে থাকা চুলগুলো গুছিয়ে দেয়, তারপর কানের কাছে ঝুঁকে নরম স্বরে বলে, তুমি এখনো আমার কাছে সেই 7 বছর আগের লীলাবলী আছো, যাকে দেখে আমি মুগ্ধ হই বারবার। আর 7 বছর কেন, 7 জন্ম তোমার সাথে কাটালেও তুমি কখনো পুরানো হবে না আমার কাছে। কথাগুলো রূপকথা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকে, চোখে মুগ্ধতা, ঠোঁটে নরম হাসি। ঠিক তখনই বাইরে থেকে ছোট্ট একটা কণ্ঠ ভেসে আসে, আম্মুই, আব্বু। পর মুহূর্তেই দৌড়ে ঘরে ঢুকে পড়ে ছোট্ট উষা। ছোট্ট উষার পরনে রয়েছে নরম গোলাপি রঙের একটি ফ্রক। ফ্রকটির ঘের হালকা ফোলানো, হাঁটার সময় যেন ফুলের পাপড়ির মতো দুলে দুলে ওঠে। কোমরের জায়গায় একটি সুন্দর ফিতা বাঁধা, যা তাকে আরো মিষ্টি দেখাচ্ছে। মাথা ভরা লম্বা কালো চুল কাঁধের নিচ পর্যন্ত নেমে এসেছে। চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে একপাশে ছোট্ট একটি বউ ক্লিপ লাগানো। তার ফর্সা গোলগাল মুখশ্রীতে ফুটে আছে নিষ্পাপ হাসি। টুকটুকে গোলাপি ঠোঁট আর বড় বড় উজ্জ্বল চোখ তাকে আরো মায়াবী করে তুলেছে।
পায়ে রয়েছে ফ্রকের সঙ্গে মানানসই ছোট্ট গোলাপি জুতা, যার উপর ছোট ফুলের নকশা করা। সব মিলিয়ে মনে হচ্ছে যেন গোলাপি রঙের ছোট এক পরী, যার সরল হাসিতে চারপাশটাই আরো সুন্দর হয়ে উঠছে। উষা দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলে, আব্বু, নিতে দুবাই চলে আসছে তো। উষান হেসে মেয়েকে কোলে তুলে নিয়ে তার গালে চুমু খেয়ে বলে, কে কে আসছে মা? ছোট্ট উষা বড় বড় চোখ করে হাত দিয়ে বোঝায়, মিময় ভাইয়া, নুয়াজ ভাইয়া, মামা, ফুপি, নানু, নানা, সুবাই সুবাই। রূপকথা এগিয়ে এসে মেয়ের চুল ঠিক করে বলে, সবাই চলে আসলে তুমি উপরে কি করছো মা? উষা উষানের চুল নিয়ে খেলতে খেলতে বলে, আঙ্কেল বলেছে আম্মু আব্বুকে ডাকতে। কোন আঙ্কেল মা? উষান বলে, বন্ধু আঙ্কেল। উষান বোঝে তার বন্ধুরা কেউ তাকে ডেকেছে, তাই বলে, বেশ চলো আমরা নিচে যাই। তারপর রূপকথাকে বলে, তোমার হয়েছে? রূপকথা আয়নার সামনে গিয়ে কপালের টিপ ঠিক করে বলে, আমি তৈরি, চলেন। বলে উষানের সামনে আসলে উষান রূপকথার দিকে মুগ্ধ হয়ে তাকায়। তারপর রূপকথা কপালে হালকা ঠোঁট ছুঁয়ে বলে, মাশাআল্লাহ আমার লীলাবালি। ছোট উষা চোখ পিটপিট করে বাবার করা কাজের নকল করে রূপকথার কপালে চুমু খেয়ে বলে, মাশাআল্লাহ আমার আম্মু। রূপকথা হেসে ওঠে উষানের কাজে সে মেয়েকে চুমু খেয়ে বলে, আমার মাটা। উষান হেসে ওঠে খিলখিল করে, তার সাথে রূপকথাও হাসে। উষান পাশে দাঁড়িয়ে মুগ্ধ চোখে মা মেয়েকে দেখছিল। তার চোখে এখনো সেই একই ভালোবাসা, যেটা 7 বছর আগে ছিল। এদিকে ড্রয়িং রুমে ইতিমধ্যে সবাই জড়ো হয়ে গেছে। কবির আর মৃন্ময়ও এসেছে শহর থেকে, তাদের 6 বছরের ছেলে মৃন্ময়, নিবিড় মেরির ছেলে নুহাস, উষা সহ কিছু বাচ্চারা ড্রয়িং রুমে জুড়ে দৌড়াদৌড়ি করছে। খেলতে খেলতে মৃন্ময় এসে উষার সামনে দাঁড়িয়ে বলে, উষা, আজ তোমার জন্মদিন, তাই আমি তোমাকে আমার সবচেয়ে প্রিয় খেলনা গাড়িটা গিফট করব, যা আমি কখনো কাউকে দিইনি। উষা হাসি মুখে বলে, সত্যি? মৃন্ময় বিরক্ত হয়ে বলে, ইটস নট সত্যি, ওটা সত্যি হবে, ঠিক করে কথা বলবে। উষা গাল ফুলিয়ে বলে, তুমি আমাকে বকছো কেন? আজ আমার জন্মদিন, ওটা জন্মদিন হবে। তুমি ঠিক করে কথা বলতে কবে শিখবে? মৃন্ময় জোরে কথাটাই ঠোঁট ভেঙে আসতে চায় উষার। মৃন্ময় তখন চোখ গরম করে বলে, ডোন্ট ক্রাই। উষা ফুপিয়ে ঠোঁট ফুলিয়ে মৃন্ময়কে ধাক্কা দিয়ে বলে, তুমি পচা, তোমার সাথে আমি খেলবো না, আমি নুশাস ভাইয়ের সাথে খেলবো। বলে দৌড়ে চলে যায় উষা। মৃন্ময় তার পেছন পেছন যেতে যেতে বলে, আমি বাদে অন্য কারোর সাথে খেললে তোমার খবর আছে। ভোরের আলো বলে উষার পেছন দৌড় লাগায় মৃন্ময়। দূর থেকে এসব দেখে হাসে কবির। তা দেখে মৃন্ময় বলে, কি হলো, হাসছো কেন? কবির হাসতে হাসতে বলে, উষানের সাথে হয়তো আমার বন্ধুত্বের বাইরেও সম্পর্ক হতে চলেছে। মৃন্ময় ভ্রু কুচকে বলে, মানে? কবির মৃন্ময়ীর নাকটা হালকা টেনে বলে, সেটা পরেই বুঝতে পারবেন ম্যাডাম, এখন চলুন, কেক কাটার সময় হয়ে গেছে। বলে মৃন্ময়কে নিয়ে সামনে এগোয়। আজ তারা সবাই এসেছে, শুধু হৃদয়ের বিথি বাদে। হৃদয় দেশের বাইরে আছে, তাই আসতে পারেনি। আর বিথির 2 মাস আগে বেবি হয়েছে, তাই সে আসেনি ছোট বাচ্চা নিয়ে। আর শিমুর বিয়ে হয়েছে শিশিরের সাথে। দূরে বসে আছে শিমু, তার প্রেগন্যান্সির 5 মাস চলছে। তার পাশে বসে তার খেয়াল রাখছে শিশির, তার যাতে কোনো অসুবিধা না হয়। শিশির শিমুর পেটের উপর হাত রেখে মৃদু হেসে বলে, আর কিছুদিন পর আমাদের বাসায়ও নতুন অতিথি আসবে। শিমু হালকা হেসে বলে, হুম। রূপকথা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না রে পাগল, আমি ঠিক আছি। দেখতে দেখতে সবাই সবাই কত সময় পার করে ফেললাম আমরা। শিমু হেসে বলে, কিন্তু বন্ধুত্ব আর ভালোবাসা ঠিক আগের মতোই আছে। ধীরে সন্ধ্যা নেমে আসে, আলো জ্বলে ওঠে পুরো ড্রয়িং রুম জুড়ে। ছোট ছোট ফেয়ারি লাইটে বাড়িটা যেন রূপকথার প্রাসাদ হয়ে উঠছে।
মাঝখানে বড় টেবিলে রাখা হয়েছে বিশাল কেক, সবাই একসাথে দাঁড়িয়ে। উষা মাঝখানে দাঁড়িয়ে আছে, তার পাশে উষান আর রূপকথা। সবাই একসাথে গান শুরু করে, হ্যাপি বার্থডে টু ইউ। উষা মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দেয়, তারপর কেক কাটে, প্রথম টুকরো তুলে দেয় বাবার মুখে। উষান একটু খেয়ে মেয়ের মুখে দেয়, তারপর উষা রূপকথাকে কেক খাইয়ে দেয়। রূপকথাও মেয়েকে কেক খাইয়ে দেয়। এরপর উষা একে একে দাদু দাদি, নানু নানা, মামা মামি, কবির মিন্নুই, নিবিড় মিলি সবাইকে খাইয়ে দেয়। আনন্দে উল্লাসে মেতে ওঠে গোটা বাড়ি। রূপকথা তাকিয়ে থাকে, চারপাশে বন্ধুরা হাসছে, শিশুরা দৌড়াচ্ছে, উঠান ভরে আছে আনন্দে। রূপকথা মন ভরে ওঠে। রূপকথার পাশে এসে দাঁড়ায় উষান। সে একবার মুগ্ধ হয়ে মেয়ের দিকে তাকায়, একবার রূপকথার দিকে। এই মানুষটা, এই পরিবার, এই বন্ধুত্বের ভিড়, সবকিছু মিলিয়ে তার জীবন পূর্ণ হয়ে গেছে। রূপকথা আর তার দিকে তাকিয়ে মুচকি হাসে। ঔষধ ধীরে তার হাত ধরে, নরম স্বরে বলে, দেখো লীলাবালি, আমাদের গল্পটা কত সুন্দর হয়ে গেছে। সে আস্তে করে বলে, হ্যাঁ শহরের নবপুত্র, আমাদের গল্পটা আজ সত্যিই পূর্ণতা পেল। আকাশে তখন ধীরে ধীরে উঠেছে পূর্ণ চাঁদ, আর সে চাঁদের আলোয় ভরে উঠেছে একটা পূর্ণ জীবন, একটা পূর্ণ ভালোবাসার গল্প।